আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম, সাথে আছে শাকিল আহমদ। ইরান ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে জানাজা ও দোয়ায় অংশ নেয় লাখো ইরানি, কিন্তু দেখা যায়নি নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে। 5 শহরে 7 দিনের শোক অনুষ্ঠানের পর আগামী 9 জুলাই মাশহাদে দাফন করা হবে আলী খামেনিকে। শুক্রবার থেকে শুরু হয়েছে শেষ বিদায়ের আয়োজন। আর রোববার অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি ও পরিবারের সদস্যদের জানাজা। স্থান তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণ, যা এই মুহূর্তে ইরানের সবচেয়ে আলোচিত স্থান। এই প্রাঙ্গণ ঘিরে দুদিন ধরে শোকে কাতর ইরানি ও বিশ্ব প্রতিনিধিরা। কয়েক লাখ মানুষের উপস্থিতিতে স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় জানাজার নামাজ ও দোয়া। পরিচালনা করেন বিশিষ্ট শিয়া আলেম জাফর সোবহানি। 97 বছর বয়সী এই আলেম পবিত্র শহর কোমের ধর্মীয় শিক্ষা কেন্দ্রগুলোতে দীর্ঘদিন ধরে পাঠদান করে আসছেন। ঐতিহাসিক এই জানাজা ও দোয়ায় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় অনেককে, যাদের হৃদয় প্রিয় নেতাকে হারানোর শোকে একদিকে যেমন ভারাক্রান্ত, অন্যদিকে প্রতিশোধের আগুনের উত্তাপ। তবে এই জানাজায় দেখা যায়নি নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে, কিন্তু ছিলেন প্রয়াত আলী খামেনির অপর 3 ছেলে মাসুদ খামেনি, মুস্তফা খামেনি এবং মেহিসাম খামেনি। উপস্থিত শোকাহতদের জন্য পুরো প্রাঙ্গণে পানি ছিটানোর ব্যবস্থা করা হয়। স্বেচ্ছাসেবীরা বিতরণ করেন ঠান্ডা পানি। জানাজা উপলক্ষে রাজধানী জুড়ে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা এবং অনুষ্ঠানস্থলে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সম্ভাব্য যে কোনো হামলা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং আকাশপথেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়। সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে অনুষ্ঠিত হবে গণশোক যাত্রা। এরপর খামেনির মরদেহ আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইরাকের নজফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। পরে বৃহস্পতিবার দাফনের জন্য মরদেহ ফিরিয়ে আনা হবে ইরানের মাশহাদ শহরে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। দর্শক, আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যদের জানাজা ও দোয়ার পর মরদেহ রাখা হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। আমরা এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি সরাসরি দেখতে চলে যাচ্ছি তেহরানে। شهید مظلوم وای شهید مظلوم وای شهید مظلوم وای شهید مظلوم آقا ما رو حلالمون کن شهید مظلوم 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 شهید مظلوم. زن و مرد همه نوحه بخونید، لحظه های آخر، ساعات آخر ودا با آقا جانمونه. به حق این خونهای به ناحق ریخته انشالله مقدمه ظهور حجت ابن الحسن باشه. همه صداها رو رها کنید با هم دیگه. شهید مظلوم شهید مظلوم بغض گلو لبریز و بارون اشک میباره. দর্শক, দেখছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যদের জানাজা ও দোয়ার পর মরদেহ রাখা হয়েছে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি আমরা সেখান থেকে দেখছিলাম। অন্যান্য প্রসঙ্গ, সশস্ত্র বাহিনী দেশের সাহস ও গৌরবের প্রতীক। এর সদস্যরা পেশাদারত্ব ও সাংবিধানিক দায়িত্ব পালন করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে না। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট
পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশপ্রেমে বলীয়ান হয়ে পিজিআর এর সদস্যরা নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্তমান বিশ্বে বহুমাত্রিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ ও সময়োপযোগী নিরাপত্তা কৌশলের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা এমন হতে হবে যাতে জনগণের সঙ্গে সরকার প্রধানের স্বাভাবিক যোগাযোগ ব্যাহত না হয়। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের পাশাপাশি এমন নকশা করতে হবে যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে। এছাড়া সরকারি প্রচারণার উপকরণে বিষয়বস্তুকে অধিক গুরুত্ব দিয়ে কার্যকর ও অর্থবহ উপস্থাপনা নিশ্চিত করতেও বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রাইমারি শিক্ষকতায় বেতন কম, এতটাই কম দক্ষিণ এশিয়ায় যা সর্বনিম্ন। তাই উচ্চশিক্ষিতরা প্রাইমারিতে শিক্ষকতায় আসতে চাইতেন না, কিন্তু চাকরি এখন প্রায় সোনার হরিণ। আর তাই এক সময়ের মুখ ফিরিয়ে থাকা উচ্চশিক্ষিতরা এখন আসছেন এ পেশায়। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষকদের মানোন্নয়ন নিশ্চিত করতে হবে সবার আগে, আর তা না হলে কাঙ্ক্ষিত অর্জন থেকে যাবে অধরা। আবির হোসেনের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম স্ক্রল করতে করতে চোখে পড়ে ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে একজন শিক্ষকের জন্য বেতন ধরা হয়েছে মাত্র 10,000 টাকা। বর্তমান বাজারে 10,000 টাকায় কিভাবে একজন স্নাতক পাস শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব, সে প্রশ্নের উত্তর জানতে আমাদের যাত্রা সেই স্কুলটিতে। কথা হয় প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে। 3.5 ঘন্টা সময়ের জন্য আমরা স্টার্টিং স্যালারি হিসেবে মিনিমাম 10,000 টাকা। আমি মনে করি যে এর বাইরে আমাদের সাধ্যে নাই। প্রাথমিকভাবে যদি এখানে একটা দাঁড়ানোর প্ল্যাটফর্ম পায়, পরবর্তীতে তারা নিজেদের ঠিকানা নিজেরাই গড়ে তুলতে পারে। এই বেতনে চাকরি পেতেও যেন আগ্রহের শেষ নেই। একটি পদের বিপরীতে আবেদন করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শতাধিক প্রার্থী। চাকরির সংকট এবং বেকারত্বের চাপ থেকে মুক্তি পেতেই এত কম বেতনে যোগ দিতে রাজি হয়েছে বলে জানান নিয়োগপ্রাপ্ত শিক্ষক। অনেক স্কুলই সার্কুলার দেখেছি, কিন্তু তারা 2-3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স চায়। ফ্রেশারদের জন্য কোনো অপরচুনিটি থাকে না। বর্তমান বাস্তবতা এটা খুবই একটা লিমিটেড স্যালারি, এটা আসলে আমাদের বাস্তবতার সাথে যায় না। প্রাথমিক শিক্ষকদের গড় বেতনের দিক থেকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তলানিতে। ইউনেস্কো প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি জানায়, মালদ্বীপে একজন প্রাথমিক শিক্ষকের গড় মাসিক বেতন যেখানে $953, ভারতে $284 আর পাকিস্তানে $206, সেখানে বাংলাদেশে মাত্র $150 থেকে $170 কাছাকাছি। জাতির সেরা সন্তান। শিক্ষাবিদদের মতে, শিক্ষকদের মানোন্নয়ন নিশ্চিত না করে নতুন নতুন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে শিক্ষা খাতের কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। তার স্বতন্ত্র পে স্কেল শিক্ষকদের জন্য, যে কেউ যদি একটা স্কুল খুললেই হবে না। মেধাবীরা যদি শিক্ষকতায় আসে, যোগ্যরা, ক্যাপাবল এবং আগ্রহের সাথে শিক্ষকতায় আসে, তাহলে এই যে লার্নিং উইথ হ্যাপিনেসের কথা বললেন, তারপরে এই যে আপনি ট্যাবের কথা বলেন, স্মার্ট বোর্ডের কথা বলেন, কোনো কিছু আর লাগবে না। ওই মেধাবীরাই তখন এগুলাকে কভার করে ফেলতে পারবে। তাছাড়া ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্য বলছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ন্যূনতম দক্ষতা সম্পন্ন শিক্ষকের হারেও বাংলাদেশের অবস্থান সবার নিচে, যার প্রভাব পড়েছে শিক্ষার্থীদের অর্জনে। একটি শ্রেণীকক্ষে ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যাদের কাঁধে, তাদের ভবিষ্যতে যদি অনিশ্চিত থাকে, তবে একটি মানসম্মত শিক্ষার ভিত্তি কিভাবে শক্তিশালী হবে, এ নিয়ে যেন শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশের চিকিৎসকরা যথেষ্ট অভিজ্ঞ, কিন্তু প্রয়োজনীয় কারিগরি সহায়তা পান না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন,
প্রতি 12,000 রোগীর জন্য একজন চিকিৎসক কাজ করা সত্ত্বেও রোগীদের সর্বোচ্চ সেবা দেয়া হচ্ছে। আমদানি নির্ভরতা স্বাস্থ্য খাতের একটি বড় সমস্যা জানিয়ে এই খাতে গবেষণা বাড়ানোর আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে উন্নতির জন্য চলতি বছর এক ঐতিহাসিক বাজেট ঘোষণা করেছে সরকার। Our people can do. We know how to fight, as we fought in 1971. But the only lack of drive and initiative, support to our own people to build up the nation in a new manner with new inventions. We don't know how to export the scientific equipments. চলতি অর্থ বছরের শেষ দিনে এসে প্রবাসী আয়ের নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। সদ্য সমাপ্ত 2025-26 অর্থ বছরে ব্যাংকিং চ্যানেলে ইতিহাসের সর্বোচ্চ $35 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা এর আগের অর্থ বছরের তুলনায় 17% বেশি। সংকটের এই সময়ে টানা কয়েক বছর ধরে প্রবাসী আয়ের এমন ঊর্ধ্বমুখী ধারা বৈদেশিক মুদ্রা রিজার্ভকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত মরিয়ম আজিজ মৌরিনের রিপোর্টে। ডলার সংকটের টানাপোড়েনের মাঝে দেশের অর্থনীতির প্রাণ সঞ্চারণের ভূমিকায় প্রবাসী বাংলাদেশিরা। সদ্য শেষ হওয়া 2025-26 অর্থ বছরে বৈধ পথে রেকর্ড পরিমাণ রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, পুরো অর্থ বছরে প্রবাসীরা পাঠিয়েছেন মোট $35.56 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গেল 3 অর্থ বছরেই ধারাবাহিকভাবে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। 2023-24 অর্থ বছরে প্রবাসী আয়ের পরিমাণ যেখানে ছিল $23.91 বিলিয়ন, ঠিক তার পরের বছর অর্থাৎ 2024-25 অর্থ বছরে তা 1 লাফে 26% বেশি প্রবৃদ্ধি নিয়ে ছাড়িয়ে যায় 30 বিলিয়নের ঘর। আর সদ্য সমাপ্ত অর্থ বছরে তা বেড়েছে 17.3%। প্রতিটা ব্যাংকের মধ্যে একটা প্রতিযোগিতা আছে, তারা কিভাবে রেমিটেন্স, ফরেন রেমিটেন্স আহরণ করতে পারে। তারা বিদেশে তাদের যে এগ্রিগেটর বা বিভিন্ন এক্সচেঞ্জ হাউস আছে তাদের সাথে নিবিড় যোগাযোগ রাখছে। এই যোগাযোগের কারণেই ব্যাংকিং সেক্টরে এখন বৈদেশিক মুদ্রা অনেক অধিক হারে আসছে, যেটা আগে আসতো না। অর্থনীতিবিদ বলছেন, প্রবাসী আয়ে 2.5% প্রণোদনা এবং ডলারের দর বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করায় বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে বেশি উৎসাহিত হচ্ছেন প্রবাসীরা। রাজনৈতিক স্থিতিশীলতাও একটি বড় কারণ। যে ইনসেন্টিভ স্ট্রাকচারটি রয়েছে রেমিটেন্স আকৃষ্ট করার জন্য, সেটাও যথেষ্ট আকর্ষণীয়। সরকার থেকে 2.5% দেওয়া হচ্ছে এবং ব্যাংকগুলো চাইলে তার নিজের মতো করে আরও 1% যুক্ত করে রেমিটেন্স আনতে পারে। সেইগুলোর কারণেও ফর্মাল চ্যানেলে হুন্ডির বাইরে গিয়ে রেমিটেন্স আসার প্রবণতা আছে। অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যেখানটায় আমরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্যে যে শক্তিটা দরকার, এই শক্তিটা কিন্তু আমরা রেমিটেন্স থেকে অনেকটাই পাচ্ছি, যার ফলে আমরা আমাদের বর্তমান সমস্যাগুলোকে কিছুটা হলেও আমরা এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হচ্ছি। এই প্রবাসী আয়ে ভর করে দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছাড়িয়েছে $37 বিলিয়ন। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। বাড়ছে লোডশেডিংয়ের তীব্রতা, গ্রামাঞ্চলের সংকট আরও বেশি। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষির সেচ কাজে। তার উপর ভুতুরে বিলেরও অভিযোগ রয়েছে। আর এই অবস্থায় বিভিন্ন জেলার মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বলছে, চাহিদা অনুযায়ী বরাদ্দ না থাকায় বাধ্য হয়েই দিতে হচ্ছে লোডশেডিং। এবারের এইচএসসি পরীক্ষার্থী ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের সায়মা। বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোতে চলছে প্রস্তুতি। দিনে 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিকল্প হিসেবে মোমবাতি কিংবা চার্জার লাইটই ভরসা সায়মার মতো অনেকের। এখানে ইলেকট্রিসিটি অনেক সমস্যা করছে, যার জন্য আমি পড়তে পারছি না। এখানে অনেক গরমে অনেক সমস্যা হচ্ছে। সন্ধ্যার পর বিদ্যুৎ চলে গেলে অলিগলিগুলো পরিণত হয় ভুতুড়ে নগরীতে। গ্রামাঞ্চলের অবস্থা আরও করুণ। এর ওপর এখন নতুন বিড়ম্বনা বিদ্যুতের ভুতুড়ে বিল।
দৈনিক 2 ফিট 3 ফিট কারেন্ট যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাহে, তাতে আমাদের খুবই কষ্ট হয়। রাত্র 3-4 ঘন্টা লাগে, যে দিনে তো থাকেই নয়, তাহলে মিল না চললে তো ধরেন হলো আমাগো ইনকাম নাই। জেলার বিদ্যুৎ অফিস জানিয়েছে, চাহিদার বিপরীতে ঘাটতি বেশি থাকায় লোডশেডিংয়ের মাত্রা কিছুটা বেড়েছে। ঘাটতিটুকু রোটেশন অনুযায়ী আমাদের যে ফিডার আছে, এক ফিডার এক সময় আমাদের শিডিউল করা আছে, সেই শিডিউল অনুযায়ী এইটা লোডশেডটাকে ম্যানেজ করে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করতেছে। একই অভিযোগ চাঁদপুরবাসীদের। শহরাঞ্চলে লোডশেডিং সহনীয় হলেও গ্রামাঞ্চলে দিনে 10 থেকে 12 ঘন্টা মেলে না বিদ্যুৎ। বলে বিদ্যুৎ গেলে তার খবর থাকে না, ওইটা মানে গেলে 2 দিনও পার হয়ে যায়, বৃষ্টিটা মাত্র লাইন যায় আর 2-3 দিনের মধ্যে লাইন যায়ই না। পোলাবেনের লেখাপড়া, এর গরম কারেন্ট থাকে না, ফ্রিজের সমস্যা, এরপরে মুরব্বীরা আছে, মা বাবা আছে, হাওয়া বাতাস খাইতে হয়। পল্লী বিদ্যুৎ অফিসের দাবি, আবহাওয়ার পরিবর্তনের ফলে বিদ্যুতের চাহিদা বেড়েছে। তাই গত সপ্তাহে জেলায় বাধ্য হয়ে 30 থেকে 40% পর্যন্ত লোডশেডিং দেওয়া হয়েছে। কারিগরি ত্রুটি বলেন অথবা আদার্স যে কোনো কারণেই বললেন যে বিদ্যুতের ঘাটতি অনেক সময় দেখা দেয়, এটা গ্রাহককে একটু ধৈর্য ধরতে হবে। বিদ্যুৎ পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে সব খাতেই জনদুর্ভোগ আরও বাড়বে বলে শঙ্কা নাগরিক সমাজের। মাফতুহা মিলি, চ্যানেল 24। আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী 11 জুলাই পাকিস্তানে যুক্তরাষ্ট্র ইরানের নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে আল আরাবিয়া জানিয়েছে, আসন্ন আলোচনায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, জব্দ সম্পদ এবং পারমাণবিক কর্মসূচি প্রধান আলোচ্য বিষয় হবে। এতে আরও বলা হয়, প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর ইরানি প্রতিনিধি দলের অংশগ্রহণের স্তর বা নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সুইজারল্যান্ডে গেল 22 জুন কারিগরি পর্যায়ের আলোচনায় বসেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। আর এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।